আজকে 24শে মে। আজ যেন কিসের একটা ডেট ছিল। আরে ইকোর সার্ভিস অ্যাপে দেখলাম 6 তারিখে একটা ডেট ছিল, মানে নভেম্বরের 6 তারিখে ফার্স্ট হিয়ারিং ছিল। সেকেন্ড হিয়ারিং হচ্ছে আজকে 24শে মে, আজকের দিনে। হ্যাঁ গো, আজকে কি বার বলো তো? আজকে হচ্ছে শুক্রবার। আরে ফোনদীপ আজকে যে ভিডিওটা দিয়েছে, ফোনদীপ বললো না যে মানে ফোনদীপের কালকের ভিডিওটা ফোনদীপ আজকে দিয়েছে, আজকে পাবলিশ করেছে। তো কালকে যে ভিডিওটা করছিল ওখানে বলছিল না যে প্রচুর কাজ আছে, কালকে প্রচুর কাজ আছে। আমার মনে হয় ফোনদীপ মিথ্যে কথা বলছে। ফোনদীপের পার্সোনাল কোনো কাজ নেই, মানে ওই যে বললো না বসিরহাট কোর্টে একটা কাজ আছে, দেখো ওটাও কিন্তু ভিডিও থেকে বলছি। ফোনদীপই বললো যে কোর্টে আবার বসিরহাট কোর্টে কাল আবার অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর পেন্ডিং কাজ আছে। তোমরা শুনে ভাবছিলে যে ফোনদীপ হয়তো নিজের জন্য ছোটাছুটি করবে। মিথ্যে কথা। ফোনদীপ এমনিতেই মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে কথা বলে। আরে আর কিছু প্রমাণের বাকি আছে? ও তো নিজেকে নিজেই প্রমাণ করে দেয় যে ও কত বড় মিথ্যেবাদী, ও কত বড় মিথ্যে কথা বলে। এগুলো তো ওই প্রমাণ করে দেয়, ও সঠিক কি ও ভুল, ওর কি আসল ব্যাপার সব তো নিজেই নিজেকে ফাঁস করে দেয়। হ্যাঁ গো, আজকে একজনের ডাক পড়েছিল, মানে হচ্ছে আমি ডাকিনি বা অন্য কেউ ডাকেনি, আসলে আদালত তাকে ডেকেছিল। ই কোর্ট সার্ভিস অ্যাপ খুললে তোমরা সব কিছু জানতে পেরে যাবে। ই কোর্ট সার্ভিস অ্যাপ থেকে দেখলাম কিমা বোধহয় কেন কিমা আজকে সারাদিন ভিডিও দেয়নি, এর কারণ হচ্ছে কিমার ডাক পড়েছিল আজকে। আদালত থেকে ডেকেছিল, তো স্বাভাবিক সেকেন্ড হিয়ারিং ছিল, তো সেই ক্ষেত্রে তো যেতেই হবে। এ তো আর অন্য কারোর ডাক না যে অগ্রাহ্য করতে পারবে, আদালতের ডাক যেতে হয়েছিল। কী রে, তো টিনার সাথে সামনাসামনি দেখা হলো, কথা বললি না কেন? কি বলেছিলিস না, সামনে পেলে আমি ওকে থেতলে দিতাম, কী সব বলেছিলিস, কী সব খাঁচা টাচা ভেঙে দিতিস, কোথায় কী সব পা দিয়ে দিতিস, কী সব বাঁশ ছুলে নিয়ে গিয়ে কী সব এভাবে করে ঢোকাতিস, থেতো করে এভাবে ঘোরাতিস, তোর যে টেকনিকগুলো খাটালি না। টিনু তো সামনেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকেনি? এ মা, তার মানে তুই ক্যামেরাতে পাবলিককে এইসব ভুয়ো তথ্য বলিস? তুই ওই দেখাস যে তোর বিরাট জোর, অ্যাকচুয়ালি তোর কিচ্ছু নেই, ফুস, এটাই। ও আচ্ছা আচ্ছা, এ বাবা, তুই তো গাল দিয়েছিলিস, গালমন্দ নোংরা কথা বলেছিলিস, তো তার জন্য তোকে কেন যেতে হলো? তুই তো বিরাট কেউ কেটা, তোকে কেন যেতে হলো? তুই তো বিরাট বড় পার্সেন্ট, গাল দিস, এই করিস, থেতলে দিবি, মেরে দিবি, চুলের মুঠি ধরে ঠুকে দিবি, দেয়ালে মাথা ঠুকে দিবি, শেষ করে দিবি, কত রকম কথা বলিস। এ মা, তার মানে তুই নগণ্য? হ্যাঁ, আইনের কাছে তুই নগণ্য, আইন তোকে যে কোনো মুহূর্তে থেতলে দিতে পারে, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছিস তাই না? আচ্ছা আচ্ছা, পেয়ে গেছিস আমি কোনটার কথা বলছি, পেয়ে গেছিস? পাবি তো, এটা তো ব্যাপার আলাদা, কিন্তু কি জ্বালা। ওই ছোট্ট স্লিম ফিগারটাকে নিয়ে এই বয়সে, হ্যাঁ, তুই যতই দেখাস তুই ছুরি। ভাই দেখ, তুই এক ছেলের মা, তোর ছেলের বাচ্চা হওয়ার সময় চলে এলো, মানে ছেলের বইয়ের, মানে তোর নাতি নাতনি নিয়ে সংসার করার সময়। তো মেয়েও তো অনেকটাই বড়, বলতে নেই। তো যাই হোক, ঠিক সময় যদি তুই বিয়ে দিতিস, অন্য বাড়িতে তো বিয়ে দিয়ে দেয়, সে আলাদা ব্যাপার। তোর মেয়ে পড়াশোনা করছে, করুক, নিজের পায়ে দাঁড়াক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোর বয়সটা তো পুরো বুড়ি, তাই এই চেহারাটা নিয়ে, সরু চেহারাটা নিয়ে নড়তে একা কী করে গেছিস বল? ওই জন্যে ফোনদীপ বলছিল কালকের ব্লগটাতে, আজকে যেটা পাবলিক করেছে, যে বলছে অনেক কাজ আছে, কি ফুটানি মারলো। পাবলিক ভাবলো বাবা বিরাট কাজ করে একবারে খড়ের আঁটি থেকে খড় ছিঁড়ে ফেলছে, একবারে ছেঁড়াছেড়ি করছে। তার মানে এই খড়ের আঁটি ছিঁড়তে গেছিলি তোরা দুজনে? ও মা, হ্যাঁ, তুই যেখানে যাস ফোনদীপকে কেন নিয়ে যাস রে? একটা পরে যতই ভাই বলিস, যাই বলিস, দেখ একটা চোখে লাগা ব্যাপার থাকে তো বল সব কিছুরই। একটা পরস্ত্রী, পরের বাড়ির বউ, বল আমাদের পার্সোনাল ম্যাটার হবে আমরা যদি পরের বাড়ির ছেলেকে সবসময় ডেকে নিয়ে যাই? বাজে জিনিস না বল? আমি না হয় মানলাম যে তুই দিদি ভাই তোরা সব মানলাম সব কিছু, বাইরের লোকে কত খারাপ কথা বলে বল। সমাজে চলতে হয় তো, টিনু যদি সমাজে চলতে হয় টিনুকে, তুই তো সমাজের বাইরে কোনো অন্য কোনো গ্রহের মধ্যে বাস করছিস না, তুই তো এখানেই বাস করছিস, তাই না? লোককে বলতে খুব ভালো লাগে, তাই না? এবার দেখ কেমন লাগে, কিছু না হোক না, তোর এই স্লিম ফিগারটা নিয়ে দেখ, আমরা ঘরের মধ্যে দেখ কন্ট্রোভার্সি করতে হয়, এইভাবেই করতে হয়, তোকেও বলি সকলকে বলি, কিন্তু হ্যাঁ দায়রার বাইরে গিয়ে বলি না, বুঝতে পেরেছিস? দেখ, 4 দেয়ালের মধ্যে থেকে আরামসে ভিডিও করছি, কারোর বাবার ক্ষমতা আছে আমার বাড়িতে একটা নোটিশ পাঠাবে? ক্ষমতা নেই। কিন্তু তোকে দেখ স্লিম ফিগার নিয়ে এই বয়সে নড়তে দেখেছিস কি অবস্থা। ও, ফোনদীপের বাইকটাও বুঝতে পারে বাবা, বাবারে বাবা, ফোনদীপের বাইকটাও বুঝতে পারে কি কষ্ট। বলবে এই নাম, এরকম করবে, নাম, আমি মরে গেলাম, পিছনের চাকাটা বলবে। হ্যাঁ রে, বিশ্বাস কর। তো যাই হোক, এরা কত মিথ্যাবাদী, বুঝতে পারছো? কত মিথ্যাবাদী। এই দুদিন আগে দামনা চাবড়ে বললো, হ্যাঁ রোজগার করছি, যদি একটু নোটিশই যদি না আসে। ওমা, তোর নোটিশের এত শখ? দাঁড়া, তোর শখ পূর্ণ হয়ে যাবে, তোর সব শখ পূর্ণ হয়ে যাবে।
চিন্তা করছিস কেন? তো চাপ নিচ্ছিস কেন? তুইও সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করেছিস, তুই চাইছিস আইনের পথে, আইনকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তুই সমস্ত পয়সা এই আইনের পিছনেই খরচ করে দিবি। তো ঠিক আছে, তথাস্তু, হয়ে যাবে। তুই চাইবি আর আমরা তোকে ভালোবাসি, আমরা তোর কথা শুনবো না তাই কখনো হয়? স্বয়ং ভগবানও তোর কথা শুনবেন, তোর মুখে ফুলচন্দন পড়ুক, বুঝতে পেরেছিস? তো চিন্তা করিস না। তো সেই হচ্ছে আসল কথা। দেখো, কন্ট্রোভার্সি করতে গেলে সবাই এখানে রোজগার করতে আসে। সবাইকে বলা একটাই কারণে, যে এই যে আইনের পিছনে ছোটা, এই যে হ্যারাসমেন্ট, দেখো টাকা পয়সা তো অবশ্যই খরচ হবে, কারণ এই আইনের কাজগুলো তো তুমি আমি নিজে করবো না, আইনজ্ঞ বিশেষজ্ঞ যারা আছেন, আইনের বিশেষজ্ঞ মানে আইনজ্ঞ, তারা করবেন। তো এটা তাদেরও একটা পেশা, তারা তো বিনা পারিশ্রমিকে কাজ করেন না, কারণ কোনো পেশাই বিনা পারিশ্রমিকে হয় না, সকলেই রোজগারের জন্য এসেছেন, পড়াশোনা করে একটা প্রফেশনে এসেছেন। তো সেই ক্ষেত্রে কেউ চাইবে না যে আমি যে টাকা রোজগার করছি ভালোভাবে, সেই টাকা কষ্ট করে যে টাকা রোজগার করছি সারাদিন বকবক করে, সেই টাকাগুলো আমরা এইভাবে নষ্ট করি, সেটা কেউই চাইবে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেককে একটা কথাই বলা, আমার অন্তত এটাই বলা, যে যাই বলো তাই বলো, কে কখন কিভাবে ঘুরে যায় বলা যায় না। তো সেই জন্য নিজেকে সেফ রেখে বলো, তোমার গলা, তোমার আওয়াজ, তোমার প্রতিবাদ করো, বাট একটা দায়রার মধ্যে থেকে, ততটুকুই বলো যতটুকু বলা যায়, তার বাইরে না। আমি মেনটেন করি, আমি বলবো, বাকিটা প্রত্যেকের ব্যাপার। তো যাই হোক, এবার হচ্ছে একটা কথা, এই যে ফোনদীপের কথা, ফোনদীপ কালকে বাঁশ নিয়ে থাম্বনেলে ইউজ করলো, যে বাঁশ নিয়ে বসে আছে। আচ্ছা, ফোনদীপ তো একটা কথা বারবার বলে, আমাকে যারা ভালোবাসো, আমাকে যারা পছন্দ করো, তাদের প্রত্যেককে বলছি চিন্তা করো না, তোমাদের চিন্তা যাতে না হয় সেই জন্য আমি চলে এলাম তোমাদেরকে ঘুমের ওষুধ দিতে, তোমরা শান্তিতে ঘুমো, নাও, টুক করে একটা ওষুধ ছুড়ে দিলাম, তোমরা খেয়ে নাও, শান্তিতে ঘুমিয়ে পড়ো। আমি সব করে চলে এসেছি, এই বেঁধে চলে এসেছি, ওই বোঝা নামিয়ে চলে এসেছি, ওই এর উপর আঁটি চাপিয়ে এসেছি। ভাই, এতই যদি আঁটি চাপাও, এতই যদি আঁটি বাঁধো খড়ের, তাহলে বাঁশ নিয়ে বসে থাকতে হচ্ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, বাঁশ কেন? তুমি যদি এতই আইনের কাজ সেরে ফেলবে, তুমি যদি আইনের মারফতেই সব কিছু করে ফেলবে, তোমার মাথার উপর বড় বড় দিদিদের যদি হাত থাকবে, তারা যদি আইন মেনে এত কাজ করে থাকবে, তারপরেও তোমাকে বাঁশ নিয়ে বসতে হচ্ছে কেন? কেন বাঁশ? কেন আইনকে কখনো বাঁশ দেখাতে হয়? কথাই শুনেছি যে বিষে বিষে বিষক্ষয়, এটা শুনেছি। তারপরে শুনেছি কাঁটা দিয়ে কাঁটা তোলা, এগুলো শুনেছি। কিন্তু আমি কখনো শুনিনি যে আইনকে ঠেকাতে গিয়ে বাঁশ নিয়ে বসে থাকতে হয়। ভাই, কেউ যদি আমার উপর আইনের একটা কিছু ব্লেম চাপায়, মানে আইনি পথে কেউ যদি আমাকে অ্যালিগেশন দেয়, কেউ যদি আমার উপর কেস করে, আমি আরেক আইনজ্ঞ দিয়ে নিজেকে প্রমাণ করবো যে আমি ঠিক আছি। তো এত কিছু করার পরেও হাতে কেন হাতিয়ার লাগছে? হ্যাঁ, তার মানে ভাই এ এতটাই ভয়ঙ্কর, আসলে এর রূপটাই হচ্ছে এরকম ভয়ঙ্কর, যে কিনা নিজের বউকে তো ছাড়েইনি, এমনকি সে আইন পর্যন্ত তার হাত থেকে রক্ষা পাচ্ছে না। আইনের লোক, মহামান্য বিচারপতি একটা বাচ্চার কাস্টাডি হিসেবে কথা বলছেন, গার্জিয়ানশিপ হিসেবে, সেটা নিয়ে কেস চলছে, টিনু অ্যাপিল করেছে। তো সেই জায়গাটায় নিশ্চয়ই পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকবে। টিনু নিশ্চয়ই গড়গড় করে এসে, টিনুর বাবা, টিনুর মা এসে নিশ্চয়ই বাচ্চাটাকে আনতে আসবে না ড্যাং ড্যাং করে, তাহলে তো কবেই নিয়ে চলে যেত, যদি বাচ্চাটাকে সেরকমই ভাবতো। প্রত্যেকটা কাজই আইনি প্রসেসে হচ্ছে, পর 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 পর। তো সেই ক্ষেত্রে আনতে যাবে নিশ্চয়ই, পুলিশ প্রোটেকশন থাকবে। ভাই, বাঁশ, পুলিশের উপরে বাঁশ, ও মাই গড! ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর? এর রূপটাই এতটা ভয়ঙ্কর। বলেছিলাম না, একে একটু ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এর ক্রাইম। মানুষ বড় বড় যারা ক্রাইম করে না, তারা তাদের ক্লু সেই জায়গাতেই ফেলে দিয়ে চলে যায়। তো এ তো হচ্ছে সেই ছোটা মোটা, বুঝতে পারছো? তো এ হচ্ছে জাস্ট নাক টিপলে এখনো দুধ বেরোবে এই ক্ষেত্রে, ঠিক আছে? পাবলিককে বোকা বানাতে এসো না, বুঝতে পেরেছো? তোমাকে এখনো তেল মাখিয়ে চান করিয়ে দিতে হয়, পরিষ্কার কথা। মানে হচ্ছে তোমার দিদিরা তোমাকে হাতে নাতে এখনো গড়ছে, বুঝতে পেরেছো? সেইভাবে তুমি এখনো যেতে পারোনি। হ্যাঁ, তুমি কাঁচা, 5টা বছর তুমি যা করেছো সেটা তোমার বউ জানে, বউ বুঝবে। সে এখনো কিছু সেভাবে ডিক্লেয়ার করেনি, তাই জন্য আমরা নাকও গলাতে পারছি না, কিছু বলতেও পারছি না। কিন্তু হ্যাঁ, ঘোড়া বোধহয় পূর্ণ হয়ে আসছে, তাই না? আর ভিউজের দিনও এবার শেষ, না হলে 2 লাখ 3 লাখের চ্যানেলে কখনো 19, 20 এরকম ধরনের ভিউজ আসে, মানে 1000, এটা ভিউজ আছে কমসে কম ভাই 60, 70, 80 তো হবেই, তাই না? তবে তো না হয় বোঝা যাবে যে 2 লাখ 3 লাখের চ্যানেল কী অবস্থা, এই চ্যানেলেরও এরকম অবস্থা। তো অনেকেই একটা কথা আবারও এটা বলো, বারবার আমি দেখেছি আমার কমেন্ট সেকশানেও এসে বলো যে কী করে বলছো, তোমার লজ্জা করে না? 7 মাস তো টিনার বাচ্চার কথা মনেই থাকেনি। তোমরা দেখেছো 7 মাস টিনার বাচ্চার কথা মনে থেকেছে কি থাকেনি? একটা বাচ্চার মা বাচ্চার কথা মনে থাকবে কি না থাকবে সেটা ভিডিওতে এসে বললেই হয়ে যাবে? এই তো এতকাল ভিডিওতে বাচ্চাকে দেখিয়ে টানদীপ কী করেছে? সিম্প্যাথি কুড়িয়েছে, বাড়িতে খাট এসেছে, অট্টালিকা হয়েছে, নিজের বাচ্চাকে থাম্বনেলে ইউজ করেছে,
যারা যারা ভিডিও করেছে তার মাকে গাল দিয়ে তাদের থাম্বনেলে বাচ্চার ফটো মানে ফটো লেগেছে। বাবা হয়ে কোনোদিন নিজের বাচ্চার ভালো চেয়ে বলেনি যে আমার বাচ্চার ফটোগুলো তোমরা ইউজ করো না। বুঝতে পেরেছো? যে ফটোতে মাকে গাল দিয়েছে সে ফটোতেই বাচ্চার থাম্বনেল ইউজ করেছে। ঠিক আছে, সেই ভিডিওতেই, যে ভিডিওতে মাকে গাল দিয়েছে সেই ভিডিওতে বাচ্চার থাম্বনেল ইউজ করেছে। যে বাচ্চার ভালো চায় না সে বাপ কিসের বাপ গো? কিসের বাপ? সে তো তুরুপের তাস। তাই তো আজকে বাচ্চাকে বললো হাতছাড়া করা যাবে না। বুঝতে পারছো কীরকম আকার মূর্খ? কিন্তু সে আনা, যার জন্য সে আনাগিরি করতে চায় কিন্তু বোঝে না যে আমি তো মূর্খ, আমার কথাতে মানুষ ধরে ফেলবে। আমি সে আনা তো অবশ্যই, নাহলে 5টা বছর টিনু ওরকম ভোগ করলো কী করে? সে আনা তো অবশ্যই, কিন্তু কী ভোগ করেছে আবারও বলছি পার্টিকুলার কিচ্ছু জানি না, তাই ফালতু বলতে পারবো না। কিন্তু টিনু তো বারবার ভিডিওতে বলেছে 5টা বছর আমি ভুগেছি, সেটা ও জানে আর আমি জানি। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার যতক্ষণ না বলছে ততক্ষণ আমরাও বলতে পারবো না, আর আমি অন্তত বলা উচিত বলে মনেও করি না। তো সেই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছো, চিন্তা করে দেখেছো যে একটা মা সে যে বাচ্চাকে ভিডিওতে দেখায়নি, প্রয়োজনই মনে করেনি, সে তো রোজ বাচ্চার জন্য কাঁদতে পারতো, রোজ বাচ্চার নাম নিতে পারতো। তোমরাও এদিকে সিম্প্যাথি দিতে, তোমরাও টিনুর জন্য গিফট পাঠাতে, তোমরাও টিনুকে টাকা পাঠাতে। টিনু কত অসহায়তার কথা বলতো, আমার বাচ্চাকে দিল না, আমার বাচ্চা এলো না, আমার বাচ্চা পাচ্ছি না, আমার ছেলেকে ছাড়া থাকতে পারছি না। কোনোদিন একটা সিম্প্যাথি গেন করেছে? করেনি। যখন হাতে একটা চুড়ি কিনতে পারেনি, যখন 5 টাকার নেল পালিশ পড়েছে সেটাও দেখিয়েছে। আজকে যখন 20 টাকা 30 টাকার নেল পালিশ কিনছে, যখন লাখ টাকার আইফোন কিনছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। টিনু যখন 10 টাকার মুড়ির প্যাকেট আনছে সেটাও দেখাচ্ছে, 50 টাকার মুড়ি প্যাকেট আনছে সেটাও দেখাচ্ছে। তো কি হয়েছে? টিনু যখন একটা 100 টাকার নাইটি পড়ছে সেটাও দেখাচ্ছে, যখন 150 টাকা 200 টাকার নাইটি পড়ছে সেটাও দেখাচ্ছে। তোমরা তো এই জিনিসগুলো দেখেছো। টিনুর বাড়িতে কোনো ফারাক হয় না। টিনুর বাড়িতে টিনুর বৌদি যে মাছ খায় ভালোবাসে তার জন্য সেটা আনা হয়, টিনু ওদের জন্য আলাদা হয়। টিনুর আবার তোমার কি বলে, টিনুর বৌদি যখন টিনু যখন নিজের ড্রেস কেনে বৌদির কেনে, টিনুর মা যখন নিজের মেয়ের কেনে বৌমায়ের কেনে, টিনুর মা যখন নিজের বৌমার কেনে তখন নিজের মেয়ে কেনে। সব কিছু ওদের সব একসাথে একসাথে একসাথে। দুটো খেতে বসবে সেটাও সব একসাথে খাবে, কেউ টাইমে আলাদা করে কিছু নয়। আগে মা ছেলে মেয়েগুলোর মুখে খাবার তুলে দেয়, তারপরে মা নিজে খায়। এরকম তোমরা দেখতে পেয়েছো। ওদের তো সবই এক, প্রত্যেকটা মানুষ একসাথে একসাথে থাকে, ওদের বন্ডিংটাই আলাদা। খুঁড়তুতো জারতুতো পিস্তুতো মাস্তুতো বন্ডিং দেখেছো? বাড়িতে একটা যদি অঘটনও ঘটে যায় বাইরের লোককে দরকারই পড়ে না, বাইরের লোক তো প্রত্যেকে আছে, কিন্তু কথাটা হচ্ছে কি যে দরকারই লাগে না এরকম একটা অবস্থা, গোটা ফ্যামিলিতেই কাজ উঠে যায়। একটা কোনো অনুষ্ঠান হয়, তোমরা ক্যাটারিং করার জন্য আমরা ক্যাটারিং সার্ভিস থেকে কন্ট্যাক্ট মানে ছেলেরা বুক করি, ক্যাটারিং দাদারা এসে ক্যাটারিং সার্ভিস দেয়, মানে খাবার সার্ভ করেন। আর টিনুর পরিবারে নিজেদের সব ভাই দাদা বোন সবাই মিলে খেতে দিয়ে দিল, হয়ে গেল, পরিবারের লোকই খাওয়ানো হয়ে গেল। তাহলে বুঝতে পারছো বন্ডিং কাকে বলে। আর এর পরিবারের বন্ডিং দেখেছো? আর সব থেকে বড় কথা, এতটাই একটা নীচ কাপুরুষ যে কিনা সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে নিজের বউকে বলে যে খাবার খাওয়া নিয়ে একাই সব সাফ করে দিত। যে জায়গায় টিনুর পরিবারে আমরা দেখতে পাচ্ছি খাবার দাবার কত সুন্দর করে বন্ডিং। হ্যাঁ গো, যে মেয়ে হিংসুটে হবে তা সেই মেয়ের কথায় কথায় হিংসা দেখবে, সে নিজেকে কতক্ষণ ধরে রাখবে? একটা ভিডিও, 2টো ভিডিও, 15টা ভিডিও, আজকে এই একটা বছর হতে চললো, 9-10 মাস, প্রত্যেকটা ভিডিওতে তোমরা টিনুর একই রকম জিনিস পেয়েছো, একই রকম। মনে এক মুখে এক থাকলে না বোঝা যায়, যেটা আমরা টানদীপের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু টিনুর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি? দেখতে পাইনি। আর ও কাউকে নকল করতে যায় না, ওর নিজের সকাল থেকে রাত্রির পর্যন্ত ও যে ফ্যামিলিতে জন্মেছে, ওর গরিব ফ্যামিলি, ওর অত টাকা পয়সা নেই, অত সচ্ছলতা নেই, ও সেইটুকু দিয়েই ব্লগিং করে। ও তো নিজেকে বিরাট বড় কিছু সাজাতে যায় না, হাইফাই লেভেলের করতে যায় না। ও নিজে যেমন সিম্পল, ও সেই সিম্পলভাবেই নিজের পরিবারটাকে দেখায়, তাই না? ও শো আপ করতে চায় না। যে শো আপ কখন করতে হয়, যেটা আমি নই, আমি দেখাতে চাইছি ওপর থেকে, দেখো তোমরা, আমি তোমাদেরকে অ্যাট্রাক্ট করছি, তাই তো তোমরা অ্যাট্রাক্টেড হবে আমার প্রতি, তখন সেটাকে বলা হয় শো অফ করানো, যেটা নিজেকে শো অফ করানো হচ্ছে। কিন্তু ওর তো করার দরকার পড়ে না, ও যেমন সিম্পলভাবে থাকে সাদামাটা সেভাবেই থাকে। আশা করি বোঝাতে পারলাম। আর রইল পরে বাচ্চার কথা, বাচ্চা তার জন্যই তো রিট ফাইল করা, এত দিন পর রিট ফাইলের মানেই হচ্ছে তাই। হাইকোর্টে মহামান্য বিচারপতি এটাই বলতে চেয়েছেন, লোয়ার কোর্ট ডিএম অফিস, এই যে টিনু দুদিন আগে ঘুরছিল, এটাই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত কেন বাচ্চাটাকে মা পায়নি, কেন তুলে দেওয়া হয়নি, মায়ের আবেদন কেন এখনো পর্যন্ত আপনারা শোনেননি, সেইটা জমা দিল কোর্টকে 22 তারিখে। আরও কিছু জমা দেওয়ার বাকি আছে নেক্সট হিয়ারিংয়ে। তারপর জাজ বা মাননীয় বিচারপতি এটাই বলবেন যে বাচ্চা মায়ের কাছে আসছে, বা যেটা সংবিধানে লেখা যে বাচ্চার বয়স অনুপাতে বাচ্চা মায়ের কাছেই থাকবে। শোনো, এটা করে রেখেছি, ওটা করে রেখেছি, এটা করে রেখেছি, করে রাখতে কাদের হয়? জিনিসটা যখন আমার নয়, আমি জোর করে পেতে চাইছি, তখন কড়াকড়ি ঝোড়াঝুড়ি ছাড়াছাড়ি ছোটাছুটি দৌড়াদৌড়ি এসব করতে হয়। যখন জিনিস আমার, আমি চুপ করে বুঝে থাকবো।
আমি চুপ করে বসে থাকবো, আমি আমার কাজটা করে দেবো, দিয়ে চুপ করে বসে থাকবো। আমি তো জানি এটা আমার, এটা আমার, কেন আমি ছোটা দৌড়া করবো, কেন দৌড়াদৌড়ি করবো? এটা হচ্ছে আসল। আর যে বা যারা রং সঙ্গে ভিডিও করবে তাদের দরকার হয় ওই কিমার দল, টান্ডিপে স্মার্ট দিদিদের, ওদের দরকার হয় রসিয়ে কষিয়ে বসিয়ে। আর তখনই চরিত্রের দরকার হয়, আর চরিত্রের যখনই দরকার হয় তখনই কিমার মতো হিয়ারিং আসে, ছুটতে হয় সিলিম ফিগার নিয়ে এরকম করে ছুটতে হয়, তাই তো? এগো এগো আজকে বলতে বাধ্য হলাম, অনেক মানুষকে গামলা হ্যানা ত্যানা, অনেক মেয়েদেরকে ছোট করে, অনেক মেয়েদেরকে বডি শেমিং করে, অনেক মেয়েদেরকে নোংরা কথা বলে, সুতোপাকে ডাইনি রাক্ষসী মাজা, অনেক কিছু কথা বলে ছোট করে। আর ওর জন্য সিলিম ফিগারটা বলাই যায়, তাই না? আর মানুষ দৌড়াতে গেলে তো, ছোটো দৌড়া করতে গেলে তো হাঁপাতেই হয়, বুঝতে পারছো? তারপর আবার একটু বয়স হলে তো ছেড়েই দাও। আরে এই ছিল টানদীপের এত কাজ, কোটে এত কাজ, বুঝতে পেরেছো? আসলে এত মানে কি বলতো, ওই বাইকের পিছনেই এত বড় কাজটাকে বসিয়ে নিয়ে বসিরহাট পর্যন্ত ছুটতে হবে। হ্যাঁ, তন্দীপ আবার ওইটাই টানদীপ বোঝাতে চেয়েছে যে আমার এত বড় কাজ ছিল। ওই এত বড় কাজটাকে বসিয়ে নিয়ে বাইকটা বোধহয় চাকাটা বসেই গেল। ওটা বোঝাতে চেয়েছে, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, তখন পর্যন্ত সবাই ভালো দেখো। আর এই ফন্দীপকে একদম দেখো না, একদম দেখো না, জঘন্য। বউ বেছে খেতে হয়, একেবারে কেউ দেখতে যায়? ভদ্রবাড়ির লোকজন কেউ দেখতে যায়? একদম দেখতে যাবে না, বলে দিলাম। টিনুকে দেখো, টিনুকে দেখো। আর টিনুকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দাও, যাতে বাচ্চাটা ওর কোলে আসে এবং মা বাচ্চার মিলন হয়, এবং সব খুব ভালো করে যেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে পারে। অবশ্যই টান্দি বাবা, তারও একটা অধিকার তো থাকবে, সে ছেড়ে ছাড়ো না, সে দেখতে আসবে, আনতে আসবে, বাচ্চা যাবে, থাকবে, সেসবগুলো আলাদা ব্যাপার। বাট মায়ের সঙ্গে বাচ্চার মিলন হবে, এটা শুনে খুব খুশি আমি। আর তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো, ভগবানকে ডাকো, ঠিক আছে? এটাই, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটাই ডাকো, যাতে হবে তো বটেই, মানে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। টাটা।